হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আবার ফিরে আসলাম আমাদের রসায়ন প্রথম পত্রের শেষ অংশের কিছু বিষয় শেয়ার করার জন্য। তো আমরা এবারে রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের কিছু বিষয় আলাপ করব। তৃতীয় অধ্যায় এটাও খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এখান থেকেও অনেক প্রশ্ন আসে এবং এই প্রশ্নসমূহ খুব সহজে উত্তর করা যায় এবং এখানে ভালো নম্বরও পাওয়া যায়। তাই আমরা খুব গুরুত্ব সহকারে অধ্যায় পড়ব। দেখো এই অধ্যায় কি কি আছে। এই অধ্যায়ের প্রথম অংশে আছে হলো গ্রুপ কেমিস্ট্রি এবং পরের অংশে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। তো আমরা প্রথম দিক দিয়ে শুরু করি। প্রথম অধ্যায়ে গ্রুপ কেমিস্ট্রির মধ্যে প্রথমে আছে গ্রুপ 1, 2, 13, 14, 16, 17, 18 এই কটা গ্রুপ। এখান থেকে একটা প্রশ্ন অনেক সময় আসে। গ্রুপ 1 পর্যায় সারণীর গ্রুপ 1 এর মৌলসমূহ কারা তোমরা জানো। গ্রুপ 1 এটাকে আমরা ক্ষার ধাতু বলি, গ্রুপ 2 এর মৌলসমূহকে মৃৎক্ষার ধাতু বলি। তো প্রশ্ন অনেক সময় আসে যে ক্ষার ধাতু কাকে বলা হয়, মৃৎক্ষার ধাতু কাকে বলা হয়। তো তোমরা এটা 19 শিখে আসছো, এটা খুব সহজ একটা কোশ্চেন, পারবে। এ নিয়ে অত বেশি সময় আমরা নষ্ট করব না। গ্রুপ 13 এখানে মূল যে বিষয়টা সেটা হলো অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ অম্লধর্মী কেন, অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার গঠন করে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড ঊর্ধ্বপাতিত হয়, এইসব প্রশ্ন একটু ভালো করে দেখতে হবে। আর অনেক সময় খুব সহজ কোশ্চেন আসে অ্যালুমিনিয়াম অক্সাইড উভধর্মী। তো তোমরা এই বিষয়গুলো একটু গুরুত্ব সহকারে পড়বে, তো সেটা একটু খেয়াল রাখো। আর অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ অম্লধর্মী, তো সেই বিষয়টা তোমরা কীভাবে ব্যাখ্যা করবে। দেখো এই ধরনের প্রশ্নসমূহের উত্তর করার ক্ষেত্রে আমরা একটা বিষয় অনুসরণ করতে পারি, এটা একটা লবণ। তো এই লবণটা তৈরি হয়েছে অ্যাসিড এবং ক্ষার দ্বারা। তো এই অ্যাসিড এবং ক্ষার এটা কি শক্তিশালী না দুর্বল, তার উপর ভিত্তি করে আমরা ব্যাখ্যাটা দিব। তো লবণটা যদি হয় অসম শক্তি অ্যাসিড এবং ক্ষার এর সাহায্যে, তাহলে এই লবণটা আবার পানির সাথে বিক্রিয়া করে সে অসম অ্যাসিড এবং ক্ষারে পরিণত হবে। আর যদি লবণটা হয় সবল অ্যাসিড সবল ক্ষারের লবণ, তাহলে কিন্তু পানির সাথে বিক্রিয়া করে আগের অ্যাসিড ক্ষারে পরিণত হবে না, তারা দ্রবণে আয়নিত হবে। তো অসম শক্তির অ্যাসিড ক্ষারের বিক্রিয়ার ক্ষেত্রে আমরা একই ধরনের ব্যাখ্যা দিতে পারি। অ্যালুমিনিয়াম ক্লোরাইড এটা যখন পানিতে বিক্রিয়া করবে বা পানিতে বিশ্লেষিত হবে, তখন তারা তৈরি করে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, যেটা হলো একটা দুর্বল ক্ষার, আর HCl যেটা সবল অ্যাসিড। সবল অ্যাসিড দ্রবণে সম্পূর্ণরূপে আয়নিত হয়ে তুলনামূলকভাবে একটু বেশি পরিমাণ হাইড্রোজেন আয়ন দেবে। পক্ষান্তরে দুর্বল অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে আংশিক আয়নিত হয়ে একটু কম পরিমাণ বা তুলনামূলক কম হাইড্রোক্সিল আয়ন দেবে। ফলে দ্রবণে হাইড্রোক্সিল আয়নের তুলনায় হাইড্রোজেন আয়নের পরিমাণ বেশি থাকে। মানে হাইড্রোক্সিল আয়ন যে কটা থাকলো সে কটাকে হাইড্রোজেন আয়ন দ্বারা প্রশমিত হওয়ার পরেও কিছু অতিরিক্ত হাইড্রোজেন থেকে যায়। এই অতিরিক্ত হাইড্রোজেন আয়ন থাকার জন্য দ্রবণটা অম্লধর্মী হয়। এভাবে আমরা সংক্ষেপে ব্যাখ্যা দিতে পারি। এখন দেখো এরকম অ্যালুমিনিয়াম ক্লোরাইড, কপার সালফেট, সোডিয়াম কার্বনেট এর যে কোনোটা আসুক না কেন, এখানে প্রশ্নের ক্ষেত্রে অনেক সময় ইঙ্গিত দেওয়া থাকে অ্যালুমিনিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণ অম্লধর্মী কেন। বুঝাই এখানে আমি প্রশ্নের মধ্যে উত্তর পাচ্ছি যে এটা অম্লধর্মী, মানে এখানে যে অ্যাসিডটা উৎপন্ন হয়েছে সেটা সবল, এই জন্য অম্লধর্মী। আবার যে ক্ষারধর্মী হয়, যে ক্ষারটা তো উৎপন্ন হয়েছে সেটা সবল। তো সেই অনুসারে আমি ব্যাখ্যাটা দিতে পারবো। তো এটা হলো গ্রুপ 13। গ্রুপ 14-এ খুব গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন প্রায় এসে থাকে। একটা হলো কার্বন ডাইঅক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড সাধারণ তাপমাত্রায় গ্যাসীয়, সিলিকন ডাইঅক্সাইড কঠিন। এটা তোমরা বহুবার 9-10-এ শিখছো, আর এখানে তো শিখছো। এটা একটু গুরুত্ব সহকারে পড়তে হবে। আরেকটা হলো কার্বন টেট্রাক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত হয় না, সিলিকন টেট্রাক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত হয়। এই দুইটা প্রশ্ন একটু বেশি গুরুত্ব সহকারে পড়বে।
এছাড়াও এখান থেকে অনেক সময় জারণ সংখ্যার ব্যাপার আসে, যে কার্বন এর দুটো জারণ সংখ্যা আছে, একটা বা জারণ সংখ্যা বা যোজনী, একটা 2 এবং একটা 4। আবার এই গ্রুপের সব মৌলেরই আছে, কিন্তু এই গ্রুপের উপর থেকে যদি আমরা আস্তে আস্তে নিচের দিকে যাই, মানে কার্বন থেকে লেডের দিকে, তো আমরা দেখব এর জারণ সংখ্যা +4 থেকে +2 এর স্থিতিশীলতা বৃদ্ধি পাচ্ছে। তো এটাও একটু তোমরা দেখবে। এর কারণ এলো গ্রুপ 14। গ্রুপ 15 এটা খুব গুরুত্বপূর্ণ। এখানে আছে নাইট্রোজেন, ফসফরাস। নাইট্রোজেন এবং ফসফরাসের মধ্যে সক্রিয়তার পার্থক্য, নাইট্রোজেন কম সক্রিয়, ফসফরাস অধিক সক্রিয়। বন্ধনের কারণে নাইট্রোজেনের মধ্যে ত্রিবন্ধন আছে, ফসফরাস এটা হলো চতুষ্কোণী কাঠামোতে থাকে একক বন্ধনে। এসব কারণ ব্যাখ্যা দিবে। আর নাইট্রোজেনের যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা সেটা হলো হাইড্রাইড, অ্যামোনিয়া এবং ফসফরাসের হাইড্রাইড ফসফিন। অ্যামোনিয়া এবং ফসফিনের মধ্যে কোনটা অধিক ক্ষারধর্মী এবং কেন, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর এছাড়া আছে হলো নাইট্রোজেন শুধুমাত্র ট্রাই হ্যালাইড গঠন করে, যেমন NCl3, আর ফসফরাস PCl3 এবং PCl5, মানে ট্রাই হ্যালাইড এবং পেন্টাহ্যালাইড উভয় গঠন করে। এই দুটো দেখবে। আর এর চেয়ে যে একটু ঘুরিয়ে কোশ্চেন করে, NCl3 PCl3 মধ্যে কোনটা দ্রুত আর্দ্র বিশ্লেষিত হয় এবং কেন। এই ক্ষেত্রে নাইট্রোজেন এবং হ্যালোজেন বা নাইট্রোজেন এবং ক্লোরিন বা ফসফরাস ক্লোরিন এর মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের সাহায্যে ব্যাখ্যা করবে। কারণ NCl3 তার মধ্যে দেখবে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কেমন। যদি কম হয় তাহলে এখানে ইলেকট্রনগুলো দুটো বন্ধনের মাঝামাঝি অবস্থান করে এবং বন্ধনে ইলেকট্রনগুলো সুষমভাবে থাকে, ফলে বন্ধনটা মজবুত হয়। আর PCl3 ক্ষেত্রে যদি P এবং C এর মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বেশি হয়, তাহলে যেদিকে তড়িৎ ঋণাত্মকতা বেশি সেদিকে ইলেকট্রনটা চলে যাবে, বন্ধনটা দুর্বল হবে, সহজে পানির সাথে বিক্রিয়া করবে, আর্দ্র বিশ্লেষণ তাড়াতাড়ি হবে। তো এই অনুসারে ব্যাখ্যাগুলো দিবে। এটা হলো গ্রুপ 15। গ্রুপ 16-এ আছে অক্সিজেন, সালফার। তো অক্সিজেন, একটা কোশ্চেন থাকে অনেক সময়, অক্সিজেন জারণ সংখ্যা স্থির, সালফারের জারণ সংখ্যা পরিবর্তনশীল কেন, ডি ব্লকের সাহায্যে ব্যাখ্যা দিবে। আবার অক্সিজেন OF6 গঠন করে না, কিন্তু সালফার SF6 গঠন করে, সেটাও ডি ব্লকের কারণে, বা ডি অরবিটাল আছে এই কারণে, যে সালফারের খালি ডি অরবিটাল আছে, অক্সিজেন নাই, এ কারণে ওরা ইলেকট্রন ট্রান্সফার হয়ে বিজোড় ইলেকট্রন সংখ্যা বর্ধিত করতে পারে, সেই অনুসারে ব্যাখ্যাটা দিবে। আমি এগুলো জানা কোশ্চেন, সেগুলো একটু দ্রুত যাচ্ছি। গ্রুপ 16। গ্রুপ 17-এ খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আছে, ফ্লোরিন এবং ক্লোরিন এই দুটোর মধ্যে কার তড়িৎ ঋণাত্মকতা বেশি এবং কেন। খুবই কমন কোশ্চেন, কিন্তু আসে পরীক্ষায়। আর এখানে হ্যালোজেন কি, হ্যালোজেন কেন বলা হয়, আবার ফ্লোরিনের জারণ সংখ্যা স্থির, ক্লোরিন পরিবর্তনশীল কেন, অসামঞ্জস্য বিক্রিয়া, অসামঞ্জস্য বিক্রিয়া কাকে বলে, মানে ক্লোরিনের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া, একটা 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, একটা হলো 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে যৌগগুলো তৈরি হয়, তার মধ্যে ক্লোরিন একটা নির্দিষ্ট মৌল, তার জারণ সংখ্যার পরিবর্তন ঘটে। দুইটা ভিন্ন যৌগের ক্ষেত্রে জারণ সংখ্যা ভিন্ন ভিন্ন হয়, একটা জারণ হয়, একটা বিজারণ হয়, সেজন্য এটা অসামঞ্জস্য বিক্রিয়া। তো এটা তোমরা জানবে। আর গ্রুপ 18-এ নিষ্ক্রিয় গ্যাসের ব্যবহার। আর একটা আছে যে নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে, যেমন হিলিয়াম, সাধারণত নিষ্ক্রিয় গ্যাস বলতেই বোঝায় এরা সহজে বিক্রিয়া করে না, তবুও বিশেষ অবস্থায় বিক্রিয়া করে। তো বিক্রিয়া করার ক্ষেত্রে নিষ্ক্রিয় গ্যাসের উপর থেকে যত নিচের দিকে যাওয়া যায় আকার বড় হয়, ফলে ওর বহিঃস্থ ইলেকট্রনগুলো ট্রান্সফার করা সহজ হয়, তাই তারা বিজোড় ইলেকট্রন সংখ্যা প্রাপ্ত হতে পারে এবং বিক্রিয়া করতে পারে। এটা সেই ক্ষেত্রে কিছু যৌগ আছে, যেমন জেনন ডাইফ্লোরাইড, জেনন টেট্রাফ্লোরাইড, জেনন হেক্সাফ্লোরাইড। এদের গঠন অনেক সময় পরীক্ষায় আসে এবং তাদের জ্যামিতিক আকৃতি বা সংকরায়ন সম্পর্কে ধারণা আমার একটু রাখবে। আর এছাড়া নিষ্ক্রিয় গ্যাসের ব্যবহার। আর একটা হলো ক্লাপলেট গঠন। এই হলো গ্রুপ 18। এরপরে আসা ডি ব্লক মৌল। ডি ব্লক মৌল খুবই গুরুত্বপূর্ণ। ডি ব্লক মৌল কি, অবস্থান্তর মৌল কাকে বলে, ডি ব্লক মৌল অবস্থান্তর মৌলের পার্থক্য এবং অবস্থান্তর মৌলের যে কিছু বৈশিষ্ট্য আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো রঙিন যৌগ গঠন করা, জটিল আয়ন গঠন করা, প্রভাবন বৈশিষ্ট্য, এগুলো খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় উদ্দীপকে দেয়া থাকে দুইটা ভিন্ন মৌল, যাদের হয়তো বা পারমাণবিক সংখ্যা দেওয়া থাকতে পারে, বা এমনভাবে ইঙ্গিত দেওয়া আছে তুমি বুঝলে যে এখানে এটা অবস্থান্তর মৌল, এবং সেই অনুসারে একটা অবস্থান্তর মৌল, একটা হয়তো ডি ব্লক মৌল বা অবস্থান্তর মৌল নয়। সেক্ষেত্রে তোমার হয়তো একটা বলা হলে এটা রঙিন যৌগ গঠন করে, আর একটা
বা এই দুইটা মৌলের মধ্যে কোনটি রঙিন যৌগ গঠন করবে, কেন ব্যাখ্যা করো। সেক্ষেত্রে তোমার অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্যর সাহায্যে ব্যাখ্যাটা করতে হবে, যে স্থিতিশীল আয়নের ডি উপস্তর আংশিক পূর্ণ, সেই অনুসারে ব্যাখ্যাটা দিবে। তো এক্ষেত্রে তুমি কয়েকটা উদাহরণ দেখতে পারো, যেমন টেট্রাঅ্যামিন কপার সালফেট, তারপরে আছে হলো টেট্রাঅ্যামিন জিঙ্ক সালফেট, পটাশিয়াম ফেরোসায়ানাইড, পটাশিয়াম ফেরিসায়ানাইড। এই এক্সাম্পলগুলো তুমি ভালোভাবে দেখে রাখতে পারো। তো এটা হলো অবস্থান্তর মৌল। তারপরে আসি আমরা হলো সিগমা বন্ধন পাই বন্ধন কাকে বলে, তাদের পার্থক্য। আরেকটা জিনিস বলি, যে কোনো পার্থক্যের ক্ষেত্রে সাধারণত এখন তো পার্থক্যভাবে আসে না, পার্থক্য থাকলে হয়তো বা খ নম্বরের কোশ্চেনে থাকতে পারে 2 নম্বর, তো ক্ষয়ে 2 নম্বর আছে। তো পার্থক্য 2 নম্বরের জন্য 2টা পার্থক্য লেখা যথেষ্ট, কিন্তু তার মধ্যে একটা হতে হবে সংজ্ঞা, আর একটা গুরুত্বপূর্ণ পার্থক্য। তুমি পার্থক্যের সংখ্যা বাড়ালে হয়তো বা পার্থক্যগুলো ওইরকম উপযুক্ত হলো না, সেক্ষেত্রে কিন্তু ভালো নম্বর পাওয়ার সম্ভাবনা কম। আর তুমি পার্থক্যের সংখ্যা না বাড়িয়ে পার্থক্য একদম জোরালো পার্থক্যগুলো দিবে। সেক্ষেত্রে একটা হলো তোমার প্রথমটা হলো সংজ্ঞা, সেদিকে খেয়াল রাখবে। আবার অনেক সময় আমি দেখেছি যে এই সংজ্ঞা যেটা থাকে, সেই সংজ্ঞার মধ্যে কথাগুলো আবার পার্থক্য আকারে কোনো ছাত্র লেখে, সেটা কিন্তু রিপিট করা হয়, সেটা তোমরা পরিহার করবে, সেটার জন্য পার্থক্য না আসে। তো এটা হলো সিগমা বন্ধন পাই বন্ধন। তো সিগমা বন্ধন পাই বন্ধনের সংজ্ঞা পার্থক্য অনেক সময় আসে, সিগমা বন্ধন একটি সমজীবী বন্ধন, ব্যাখ্যা করো। তো সেই ব্যাখ্যা করার ক্ষেত্রে তোমরা সিগমা বন্ধনের সংজ্ঞা জানবে, সমজীবী বন্ধনের সংজ্ঞা জানবে, তারপর বলতে হবে যে এটাও এক ধরনের যেহেতু শেয়ারিং, সেজন্য এটা একটা সমজীবী বন্ধন। এরপরে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো এখান থেকে কোশ্চেন আসেই বলা যায়, সংকরায়ন। তো সংকরায়নের ক্ষেত্রে খুব জটিল ধরনের সংকরায়ন তোমাদের পড়ার দরকার নেই। এক্ষেত্রে sp2 sp3 সংকরায়নগুলো একটু বেশি গুরুত্ব সহকারে দেখবে। তবে এই যে sp2 sp3 সংকরায়নের যে প্রয়োগগুলো, সেগুলো ভালো করে দেখতে হবে। তবে এক্ষেত্রে যেটা আসে সংকরায়নের প্রকারভেদ যেটা আসে বললাম, আর যেটা মূল আসে, সংকরায়ন অনুসারে তো অণু বা আয়নের আকৃতি তৈরি হয়, বা আকৃতি নির্ভর করে সংকরায়নের উপর, কিন্তু এই আকৃতির উপর আবার মুক্ত জোড় ইলেকট্রনের প্রভাব আছে। তো এখান থেকে সংকরায়ন এবং মুক্ত জোড় ইলেকট্রনের প্রভাব অণু বা আয়নের আকৃতির উপর, এই বিষয়গুলো ভালোভাবে দেখবে। এক্ষেত্রে কয়েকটা উদাহরণ, যেমন ধরো তুমি BCl2 BF3 CH4 CF4 CCl4 অ্যামোনিয়াম H2O H3+, এগুলো তুমি দেখতে পারো একটু এর সংকরণ কীরকম। দেখো এখানে যে কেন্দ্রীয় বলো, তার ইলেকট্রন বিন্যাস তোমার জানতে হবে। ইলেকট্রন বিন্যাস সাহায্যে তুমি দেখবে সাহায্যে কীভাবে বন্ধন হয়েছে, এই অনুসারে এটা বুঝতে পারছো কি সংকরণ। sp, এটা হলো sp2, এটা হলো sp3 sp3 sp3, এটাও কিন্তু sp3, কিন্তু এখানে মুক্ত যে ইলেকট্রন আছে তার একটা প্রভাব আছে। sp3 সংকরণের আকৃতি চতুস্থলকীয়, কিন্তু এখানে মুক্তজোড় ইলেকট্রনের কারণে আমরা জানি মুক্তজোড় ইলেকট্রন আর মুক্তজোড় ইলেকট্রনের মধ্যে বিকর্ষণ সবচেয়ে বেশি হয়, তারপরে হলো মুক্তজোড় ইলেকট্রন বন্ধনজোড়, তারপরে বন্ধনজোড়। তো সেটা তোমরা জানো। সেই অনুসারে এখানে যে অ্যামোনিয়ার গঠনটা দেখো, আমরা যদি sp3 সংকরণ বলি, তাহলে এখানে sp3 সংকরণের অরবিটাল সমূহ হচ্ছে এটা একটা চতুষ্লকীয় কাঠামো, কিন্তু নাইট্রোজেনের বহিস্থ স্তরে ইলেকট্রন ছিল 5টা। sp3 সংকরণের ফলে উৎপন্ন হলো 4টা অরবিটাল। 4টা অরবিটালে 5টা ইলেকট্রন বা কিভাবে ডিস্ট্রিবিউট করব, আমরা যদি এখানে 2টা দেই, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে হাইড্রোজেন এসে শেয়ার করলো, এখানে হাইড্রোজেন এসে শেয়ার করলো, এখানে হাইড্রোজেন এসে শেয়ার করলো। ফলে দেখো এই যে শেয়ার করলো, এটা বন্ধনজোড়, এটা মুক্তজোড়। এই মুক্তজোড় এদিকে বিকর্ষণ করছে, এদিকে বিকর্ষণ করছে, এদের মধ্যে বিকর্ষণটা কম, ফলে এই কোণটা ছোট হয়ে একটু বিকৃত হয়ে নতুন একটা আকৃতি ধারণ করে। তো এটাকে আমরা
এটা ট্রাইগোনাল পিরামিডাল একটা আকৃতি হয়, এবং যদি এটা sp3 সংকরণ হতো এবং চতুশ্লয়ী কাঠামো থাকতো তাহলে কোণ হতো 109 ডিগ্রি 28 মিনিট, কিন্তু সেটা বিকৃত হয়ে হয় 107 ডিগ্রি 107 ডিগ্রি। তো এই জিনিসগুলো তোমার একটু বুঝতে হবে। সংকরণ sp3 কিন্তু আকৃতি বিকৃত হয়ে গেল, এইগুলি পরীক্ষায় বেশি আসে। আবার অ্যামোনিয়াম, যেটা দেখো অ্যামোনিয়াম যখন হবে এখানে NH3 সাথে একটা হাইড্রোজেন আয়ন, যখন এখানে একটা হাইড্রোজেন আয়ন আসলো H+, এই দুইটা ইলেকট্রন, এখানে কোনো ইলেকট্রন নাই, ফলে এর সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন হয়। বন্ধন হয়ে এই যে এটা হয়, এটা কিন্তু তখন বন্ধন জোড় হয়ে গেল। আর বন্ধন জোড় হলে সবগুলোই বন্ধন জোড়, ফলে সবার মধ্যে বিকর্ষণ সমান, আর বিকর্ষণ সমান হওয়ার কারণে আকৃতি চতুশ্লুকি হবে। H2O, এটাও sp3 সংকরণ, কিন্তু এখানে 2 জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকে, ফলে তাদের মধ্যে বিকর্ষণ আরও বেশি হয়, ফলে এর আকৃতিটা আরও বিকৃত হয়ে এর কোণটা হয় 104.5 ডিগ্রি। কিন্তু যখন আমরা এর সাথে একটা হাইড্রোজেন আয়ন যুক্ত করি, এটা হাইড্রোনিয়াম আয়ন, সেই হাইড্রোনিয়াম আয়ন কিন্তু sp3 সংকরণ, কিন্তু তার আকৃতি আবার অ্যামোনিয়ার মতো হয়ে যায়, কারণ সেখানে একটা মুক্তজোড় ইলেকট্রন আর সবগুলো বন্ধন জোড়। তো এইগুলো একটু তুমি ভালোভাবে বুঝে বুঝে শেখার চেষ্টা করবে, এটা পরীক্ষায় এখান থেকে কোশ্চেন আসে। তো এখানে মূলত সংকরায়ন এবং মুক্তজোড় ইলেকট্রনের প্রভাব, মানে অণু বা আয়নের আকৃতির উপর, এই জায়গাগুলো একটু ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। তারপরে সন্নিবেশ সমযোজী বন্ধন। সন্নিবেশ সমযোজী বন্ধন এর ক্ষেত্রে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন একটু দেখে যাবে ভালো করে। যেমন ধরো অ্যামোনিয়াম ক্লোরাইড, এর মধ্যে কী ধরনের বন্ধন, তারপরে হলো KBF4, তারপরে হলো এখানে H3O+, এটা আসতে পারে, অ্যামোনিয়াম আসতে পারে। তো এই জিনিসগুলো একটু ভালো করে দেখে যাবে। তারপরে পটাশিয়াম ফেরোসাইনাস আছে, পটাশিয়াম ফেরিসাইনাইড আছে, এগুলো দেখবে। সন্নিবেশ সমযোজী বন্ধন, এর মধ্যে সন্নিবেশ সমযোজী, এটার মধ্যে যেমন 3টে বন্ধনই আছে, সমযোজী, আয়নিক, সন্নিবেশ সমযোজী। তো এই জিনিসগুলো একটু কনসেপ্ট ক্লিয়ার করবে। এরপরে আয়নিক বন্ধনের সমযোজী বৈশিষ্ট্য এবং সমযোজী বন্ধনের আয়নিক বৈশিষ্ট্য, সেটাও দেখবে। তার মধ্যে এই যে আয়নিক বন্ধনের সমযোজী বৈশিষ্ট্য বা পোলার আয়ন বলে এটাকে, এটা ফাজানের সূত্রের সাহায্যে ব্যাখ্যা করা যায়। তো এই ফাজানের সূত্রের সাহায্যে তুমি কোনো যৌগের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, পানিতে দ্রব্যতা এসব ব্যাখ্যা করতে পারবে। আর্দ্র বিশ্লেষণ, তো সেক্ষেত্রে ফাজানের সূত্রটা ভালো করে শিখবে এবং এর প্রয়োগগুলো দেখবে। তারপরে আসে হাইড্রোজেন বন্ধন। হাইড্রোজেন বন্ধন থেকে একটা কোশ্চেন, একটা কমন কোশ্চেন, হাইড্রোজেন সালফাইড গ্যাসীয়, H2O বা পানি তরল কেন সাধারণ তাপমাত্রায়। তো সেটা তোমরা সবাই জানো, এটা ভিন্ন ভিন্নভাবে স্টেম অনুসারে প্রশ্নটা সেট করতে পারে। তারপরে হলো ভ্যান ডার ওয়ালস বল, আর সবশেষে হলো যৌগের, অজীব যৌগের নামকরণ। অনেক সময় ক বা ক্ষয়ের প্রশ্নে থাকে, তো সেটাও এক নজর দেখে যেও। এখন একটা জিনিস, এই অধ্যায় এই উদ্দীপকটা বুঝতে হয় ভালো করে। ধরো এখানে একটা উদ্দীপক দেয়া আছে এরকম। এখন গ্রুপ এবং পর্যায়, এখানে এই যে মৌল, আমি এখানে যেগুলো প্রতীক ব্যবহার করেছি সেগুলো কিন্তু সঠিক মৌলের প্রতীক নয়, বা মৌলের সঠিক, এই প্রতীকগুলো কিন্তু মৌলের সঠিক প্রতীক প্রকাশ করছে না। তো আমার বুঝতে হবে যে এই মৌলগুলো আসলে কোন মৌলের প্রতীক নির্দেশ করছে। তো সেইটা বোঝার জন্য তোমার কোন গ্রুপ, কোন পর্যায়, সেগুলো তোমার জানতে হবে পর্যায় সারণী থেকে। যেমন ধরো আমি একটা বলি, এখানে আমি লিখছি BD4, এই মৌলটা কি? দেখো বি হলো গ্রুপ 14 একটা মৌল, আর দ্বিতীয় পর্যায়। তো দ্বিতীয় পর্যায়টা কি হতে পারে তাহলে? এটা হতে পারে কার্বন, সেটা তোমার জানতে হবে। এটা জি, এটা হতে পারে সিলিকন, যে কার্বন সিলিকন আস্তে আস্তে বাড়ছে। তো সেইগুলো তোমার জানো তাহলে প্রশ্ন উত্তর দিতে পারবে। তুমি যদি এটাই না জানো তাহলে তো প্রশ্ন উত্তর দেওয়া একটু কঠিন হয়ে যাবে। সেই জন্য তুমি একটু খেয়াল রাখবে যে পর্যায় সারণী অন্তত এই যে প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায়, চতুর্থ পর্যায়ের মৌলগুলোর জন্য তুমি অবস্থান সহ জানতে পারো বা জানো, এইটু একটু খেয়াল রাখবে। এখান দিয়ে সাধারণত কোশ্চেন থাকে। তো এই হলো তৃতীয় অধ্যায়ের আমাদের প্রশ্নসমূহ বা গুরুত্বপূর্ণ বিষয়সমূহ। এরপরে আমরা আসবো চতুর্থ অধ্যায়, খুবই একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। এবং এই অধ্যায় যেমন গুরুত্বপূর্ণ তেমন এখান থেকে প্রশ্ন বেশি আসে, এবং নম্বর একদম লিখতে পারলে সঠিকভাবে পূর্ণ নম্বর পাবে। সেজন্য এই অধ্যায় সবাই একটু গুরুত্ব দেয় ভালো নম্বর পাওয়ার জন্য। তো এই অধ্যায়ে কি কি আছে? প্রথম দিকে আমরা দেখেছি যে আছে গ্রিন কেমিস্ট্রি,
সেটা গ্রিন কেমিস্ট্রির মধ্যে আবার কিছু বিষয় আছে, যেমন ধরো অ্যাটম ইকোনমি। তো এটাও তুমি একটু দেখবে। আরেকটা জিনিস এখান থেকে আসে যে গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়ন এর সাথে পরিবেশ রসায়নের পার্থক্য বলো বা তুলনা বলো, এটা তোমার জানতে হবে বা বুঝতে হবে, যদি কখনো আসে যেন লিখতে পারো। তারপরে আসে বিক্রিয়ার হার। বিক্রিয়ার হার বলতে কি বুঝি? বিক্রিয়ার হার মানে নিয়ামকের প্রভাব, বিক্রিয়ার হারের উপর বিভিন্ন নিয়ামকের প্রভাব, সেক্ষেত্রে তাপমাত্রার প্রভাবটা বেশি আসে। তবে এক্ষেত্রে বিক্রিয়ার হারের ক্ষেত্রে আবার একটা জিনিস, যে বিক্রিয়ার হার বলতে আমরা কি বুঝি? যে একক সময় ঘনমাত্রার পরিবর্তন, সেটা হতে পারে বিক্রিয়কের, হতে পারে উৎপাদের। যদি বিক্রিয়ক হয় তাহলে বিক্রিয়ক ঘনমাত্রা হ্রাস পাবে, যদি উৎপাদ হয় উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পাবে, এটা আমরা সবাই জানি। আবার এই ক্ষেত্রে একটা বিষয়, যদি কখনো এই ধরনের অঙ্ক আসে, ধরো যে কোনো একটা বিক্রিয়া আমরা যদি লিখি, হাইড্রোজেন প্লাস আয়োডিন এরা বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করলো, আমরা দেখলাম এটা। এখন এখানে হাইড্রোজেনটা কিন্তু হ্রাস পেয়েছে আর হাইড্রোজেন আয়োডাইড বৃদ্ধি পেয়েছে। তাহলে হাইড্রোজেনের যদি বিক্রিয়ার হার বের করি, তা আমরা লিখতে পারি এটা যেটা হ্রাস পেয়েছে, আমরা গাণিতিকভাবে দেখেছি এটা মাইনাস সাইন আসে একটা, তো আমরা এখানে লিখতে পারি dH2/dt। এটা হলো হাইড্রোজেনের হ্রাসের হার। এখানে আয়োডিন যেহেতু যতক্ষণে একটা অণু বিক্রি করে ততক্ষণে আয়োডিনের একটা অণু বিক্রি করে, ততক্ষণ এটার যে হ্রাসের হার, এটার হ্রাসের হার সমান। সুতরাং আমরা লিখতে পারি এখানে সমান -dI2/dt, এটা লেখা যায়। কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম, হাইড্রোজেন যদি একটা অণু বিক্রিয়া করে বা একটা অণু কমে যায়, হাইড্রোজেন আয়োডাইড কিন্তু দুইটা অণু বৃদ্ধি পাবে। এটা যে হারে হ্রাস পাচ্ছে, এটা কিন্তু তার ডাবল হারে বৃদ্ধি পাচ্ছে। সুতরাং এই দুটোর মধ্যে সম্পর্ক করতে চাই, তাহলে এটার বৃদ্ধির হার কিন্তু দ্বিগুণ। তো যেহেতু এটা দ্বিগুণ, এটা যদি এটার সমান করতে চাই, তাহলে এটার যা হার তাকে 2 দিয়ে গুণ করলে এটার সমান হবে, বা এটাকে যদি অর্ধেক করি তাহলে এটার সমান হবে। আমি যদি এভাবে লিখি, যেহেতু এটা বৃদ্ধি পাচ্ছে সেখানে পজিটিভ আসে, আমরা লিখতে পারি dHI/dt। এটা বাদ দিয়ে আমরা বলতে পারি এটা বৃদ্ধির হার। আর যদি এটা সমান করতে চাই তখন আমরা অর্ধেক করতে হবে আমাদের। সহজভাবে তোমরা মনে রাখতে পারো, একটা সমীকরণ সমতাকরণ করার পরে যদি প্রত্যেকটা হারের মধ্যে মানে সমান করতে চাও প্রত্যেকটার হার, তাহলে ওর সহগ দিয়ে ভাগ করলেই হলো। তো অনেক সময় এটার হার দেয়া আছে, এটার হার বের করতে বলে, তখন তুমি এই সম্পর্কটা জানলে এটা সহজেই বের করতে পারবে। এটা মনে রাখতে হবে। আর হারের উপর বিভিন্ন নিয়ামকের প্রভাব, তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো তাপমাত্রার প্রভাব। আরহেনিয়াসের সমীকরণের সাথে তুমি ব্যাখ্যা করবে। আর এই তাপমাত্রার প্রভাব এর সাথে আবার বিক্রিয়ার হারের উপর সক্রিয়ণ শক্তির প্রভাব, সেটাও দেখবে। এখান থেকে অনেক সময় একটা ভালো কোশ্চেন সেট করে বসে, বিক্রিয়ার হার এর উপর তাপমাত্রার প্রভাব, সক্রিয়ণ শক্তির প্রভাব। তো এইটা গেল একটা অংশ। তারপরে আসি আমরা হলো একমুখী বিক্রিয়া, উহুমুখী বিক্রিয়া। উহুমুখী বিক্রিয়া কীভাবে একমুখীকরণ করা যায়, সাম্যাবস্থা, ভরক্রিয়ার সূত্র, সাম্যাবস্থার উপরে বিভিন্ন নিয়ামকের প্রভাব, যেমন তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা, লা-শাতলিয়ার নীতি অনুসারে। তো এখান দিয়ে একটা ভালো কোশ্চেন আসে, সহজ কোশ্চেন যদিও, কিন্তু আসে পরীক্ষায়। সুতরাং তোমরা এটাকে অবহেলা করবে না। এখানের সব ছাত্রের জন্যই বলছি, এখান থেকে একটা ভালো নম্বর পাওয়ার সম্ভাবনা খুব বেশি। এখন এখানে এই যে লা-শাতলিয়ার নীতির যে প্রয়োগ, এক্ষেত্রে একটা বিষয় আমি একটু তোমাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হলো, ধরো A2B4 একটা যৌগ, ধরো এটা গ্যাসীয় অবস্থায় আছে, এটা ভেঙে তৈরি করলো 2AB2, এটাও গ্যাসীয়। এখন এক্ষেত্রে হয়তো দেওয়া আছে ΔH, এটা মান দেওয়া আছে, ধরো এটা পজিটিভ। পজিটিভ মানে তাপহারী বিক্রিয়া, এটা বোঝাচ্ছে। তো এখন এক্ষেত্রে যদি এমন হয় যে এই বিক্রিয়ার A2B4 এর বিয়োজন মাত্রা দেওয়া আছে, বিয়োজন মাত্রা মানে আলফা ধরো 10% বিয়োজিত হয়, এরকম দেওয়া আছে, কেপির মান চাইলো, আর মোট চাপ দেওয়া আছে,
তখন তুমি এটা কি করতে পারো, এটা যে বিয়োজন মাত্রা, এই ক্ষেত্রে বিয়োজন মাত্রা সাধারণত কিন্তু 1 মোল থেকে যত অংশ বিয়োজিত হয় সেটি বিয়োজন মাত্রা। এখন তুমি এখানে 5 মোল নিয়েও কাজ করতে পারো, 10 মোল নিয়েও কাজ করতে পারো, কিন্তু বিয়োজন মাত্রা কিন্তু সবসময় 1 মোল থেকে যে অংশটা বিয়োজিত হয়। তো এখানে যদি 1 মোল নেই আমরা, 1 মোল থেকে যে অংশ বিয়োজিত হইল ধরলাম আলফা বিয়োজিত হইল, তো আলফাটা কিন্তু চলে গেল, এই তো থাকলো কতটুকু 1 মাইনাস আলফা। আর এই যে আলফাটা চলে গেল, চলে গিয়ে উৎপাদে পরিণত হইল, সেক্ষেত্রে আমরা সমীকরণের সাহায্য নেব কিভাবে। আমরা দেখতে পাচ্ছি এর 1 মোল যদি বিয়োজিত হয় এর হবে 2 মোল, যদি এর আলফা মোল বিয়োজিত হয়, এই যেটা বিয়োজিত হয়ে গেল, তো এখানে হবে 2 আলফা। তা সেজন্য আমরা এখানে লিখতে পারি এটা হলো 2 আলফা। এতটুকু উৎপন্ন হলো। এটা 1 মোল নিয়ে তুমি কাজ করলে, যদি 5 মোল নিয়ে কাজ করো 5 দিয়ে এখানে গুণ করে দেবে, যদি এ মোল নিয়ে কাজ করো তুমি এ দিয়ে গুণ করবে, আমরা এইভাবে লিখতে পারি। তো এটা এই অংশটা যদি ভালো করে বুঝতে পারো, তারপর তোমরা জানো এখান থেকে যদি কেপি বের করতে হয় তাহলে কেপি সমান আমরা লিখি কি, কেপি সমান উৎপাদের আংশিক চাপ, আমরা এভাবে লিখি, এর সহগটা পাওয়ার হয়ে গেল, আর এখানে আমরা লিখি বিক্রিয়ক A2B4। এখন এই যে আংশিক চাপ সমান কি লিখতে পারি, মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। মোল ভগ্নাংশ এর যদি মোল ভগ্নাংশ বের করতে চাই, তাই এর মোল সংখ্যা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা, মোট মোল সংখ্যা মানে এর প্লাস এর সাম্য অবস্থায় যেটা আছে, ইনটু মোট চাপ। তাহলে আমাদের আলফার মান দেওয়া আছে, আর এ কাটা যাবে, আর মোট চাপ দেওয়া আছে, তাহলে আমি কেপি সহজেই বের করতে পারবো। আবার যদি আসে এই যে বিক্রিয়াটা, এর উপর তাপমাত্রা বা চাপের প্রভাব, বা এখানে উৎপাদ যদি আমরা বাড়াতে চাই, তাহলে চাপ বা তাপমাত্রা কী ধরনের পরিবর্তন ঘটাতে হবে, তো সেটা লাস্টের নীতি অনুসারে আমরা সে ব্যাখ্যাটা দিতে পারবো। তো সেদিকে একটু খেয়াল রাখবে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা অংশ, যদিও সহজ কিন্তু কোনোভাবে অবহেলা করবে না, খুব গুরুত্ব সহকারে পড়বে। এই একটা গেল লা শাতলিয়ার নীতি অনুসারে। তারপরে আসে হলো পিএইচ, পানির আয়নিক গুণফল, অ্যাসিড ক্ষারের তীব্রতা, সেই অংশগুলো দেখবে ভালো করে। আর এই যে পিএইচ, অ্যাসিড ক্ষারের তীব্রতা, এর সাথে আবার বাফার দ্রবণের ক্রিয়া কৌশল, বাফার দ্রবণ এর পিএইচ নির্ণয় হেন্ডারসন সমীকরণের সাহায্যে, এখান থেকে একটা প্রশ্ন অনেক সময় সেট করে বসে, সেই জন্য তোমাকে ভালোভাবে এটা বুঝতে হবে। তবে এই হেন্ডারসনের সমীকরণের যে প্রয়োগ, মানে বাফার দ্রবণের পিএইচ নির্ণয় করার ক্ষেত্রে তোমার একটু সতর্ক থাকতে হবে। অনেক সময় দুইটা পাত্রের মধ্যে একটা অ্যাসিড একটা ক্ষার আছে, সেই দুটো মিক্স করলা একটা বাফার দ্রবণ তৈরি হলো, কিন্তু সেই বাফার দ্রবণে তোমার খেয়াল থাকতে হবে যে যেটা অ্যাসিড বা ক্ষার আছে ওটা কিন্তু একটা দ্বারা একটা প্রশমিত হবে, প্রশমিত হওয়ার পর কোনটা বেশি আছে সেই অনুসারে বাফার দ্রবণের প্রকৃতিটা হবে, বা তুমি সেই অনুসারে হেন্ডারসনের সমীকরণটা ব্যবহার করবে। এবং দুইটা মিক্স করার পর ঘনমাত্রা কি পরিবর্তন হইলো, যে অ্যাসিডটা থাকলো যে ক্ষারটা থাকলো তার ঘনমাত্রা কত হইলো, সেইটা কিন্তু বাফার দ্রবণে বসাবে, যে অ্যাসিড বা যে ক্ষার অতিরিক্ত থাকলো তার ঘনমাত্রা ওই দ্রবণের মধ্যে কতটুকু সেই মানটা কিন্তু হেন্ডারসনের সমীকরণে বসাবে, সেদিকে একটু খেয়াল রাখতে হবে, তাইলেই অঙ্ক সহজে পারবে। তো এই জায়গাগুলো তোমরা একটু ভালোভাবে দেখবে। এটা গেল বাফার দ্রবণের ক্রিয়া কৌশল। তারপরে আসি আমরা শেষ যে অংশ, সেটাও খুব গুরুত্বপূর্ণ, সেখান থেকে অনেক সময় একটা প্রশ্ন আসে। এখানে তাপ উৎপত্তি বিক্রিয়া, তাপ হারি বিক্রিয়া, কোনো একটা সমীকরণ দেওয়া হইলো, বলা হইলো এটার তাপের যে প্রকৃতি সেটা শক্তি ছকের সাথে দেখাও, মানে তাপ উৎপাদী না তাপ হারি সেটা একটা শক্তি ছক এঁকে দেখাবে, এরকম অনেক সময় আসে। আবার এখান থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, যেমন ধরো সংগঠন তাপ, দহন তাপ, প্রশমন তাপ, হেসের সূত্র, এই মিলে একটা কোশ্চেন। এখন সংগঠন তাপ দেখো, এখানে অনেক সময় আমরা দেখে থাকি অনেক ধরনের কোশ্চেনে আছে যে ধরো 1 এবং 2 কার্বন বিশিষ্ট দুটি সম্পৃক্ত হাইড্রোকার্বনকে অক্সিজেনে দহন করলে প্রচুর শক্তি উৎপন্ন হয়। এখন এই দুইটি যৌগের মধ্যে কোনটি জ্বালানি হিসাবে বেশি উপযুক্ত, তো সেক্ষেত্রে হয়তো সংগঠন তাপ আছে, ওই যৌগ দুটোর আছে, আরও যাদের দরকার সংগঠন তাপ দেওয়া আছে, সেখান থেকে তুমি হয়তো দহন তাপের মানটা বের করতে পারবে।
দহন তাপের মান বের করে তারপর তুমি কম্পেয়ার করবে যে পার গ্রামকে পোড়ালে কোনটা ক্ষেত্রে বেশি শক্তি উৎপন্ন সেটা জ্বালানি হিসেবে ভালো। এখন এই ক্ষেত্রে তুমি হয়তো মিথেন এবং ইথেনটা পড়েছো, আসলো প্রোপেন এবং বিউটেন একই রকম পদ্ধতি, কিন্তু আসলো ইথিন এবং ইথাইন একই রকম পদ্ধতি। তো তোমার চিন্তা করতে হবে যে তুমি একটা শিখলে সেটা হয়তো বা সরাসরি পরীক্ষায় আসলো না, কিন্তু যাতে তুমি এইটা প্রয়োগ করতে পারো অন্য ক্ষেত্রে, প্রোপেন বিউটেন বা ইথিন ইথাইন যেখানে আসুক না কেন সেখানে যেন তুমি এটা প্রয়োগ করতে পারো, সেটা বুঝে বুঝে তোমার লিখতে হবে। এখানে আরেকটা জিনিস আমি একটু বলি, সেটা দেখো একটু। ধরো মিথেন CH4, এটা তুমি অক্সিজেনে পোড়ালা বা দহন করলা, তৈরি হলো কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি, এখানে শক্তি উৎপন্ন হলো একটা। তো তোমার প্রথম কাজ হলো এটা ব্যালেন্স করা। কীভাবে ব্যালেন্স করবে? এখানে কার্বন একটা ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেন 4টা, আমি এখানে 2 দিলে হাইড্রোজেন 4টা হয়ে গেল, অক্সিজেন হলো 2টা 4টা, আমি এখানে 2 দিলাম, ব্যালেন্স হয়ে গেল। এখন এই বিক্রিয়ার ডেলেস কত? ডেলেস আমি লিখতে পারি উৎপাদের সংগঠন তাপের সমষ্টি, লিখবো আমি ডেলেস এফ কার্বন ডাইঅক্সাইড প্লাস ডেলেস এফ, এখানে সংখ্যা 2 এটা আগে দেবো, এই এফ পানি, এলে উৎপাদের সংগঠন তাপের সমষ্টি পেলাম, মাইনাস বিক্রিয়কের সংগঠন তাপের সমষ্টি, আমি এখানে লিখব ডেলেস এফ CH4 প্লাস ডেলেস এফ, এখানে 2 আছে, ডেলেস এফ অক্সিজেন। এটা হলো উৎপাদের সংগঠন তাপের সমষ্টি, এটা হলো বিক্রিয়কের সংগঠন তাপের সমষ্টি। এখন এক্ষেত্রে হয়তোবা এই যে মিথেনের সংগঠন তাপটা কোশ্চেনে দেওয়া আছে, আর একটাও দেয়া নাই, দেয়া আছে কয়েকটা ইকুয়েশন। কি ইকুয়েশন? কার্বন প্লাস অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড, এখানে ডেলেসের মান দেওয়া আছে, ডেলেস সমান -393.5 কিলোজুল। আবার দেওয়া আছে হাইড্রোজেন প্লাস অক্সিজেন হাফ হাইড্রোজেন পানি, ডেলেস দেওয়া আছে -285.85 কিলোজুল। দেখো এই সমীকরণটা দেওয়া আছে, বলা হলো মিথেনের দহন তাপ কত, বা এরকম আরেকটা সমীকরণ দেওয়া আছে মিথেন ইথেনও দেওয়া আছে, বলা হলো এই দুটোর মধ্যে কোনটা জ্বালানি হিসেবে ভালো। এখন তোমার তো দহন তাপটা আগে বের করতে হবে, মানে দেখো এই বিক্রিয়া তাপ যা, মিথেনের দহন তাপও তা। কারণ দহন তাপের সঙ্গে আমরা পড়েছিলাম যে 1 মোল কোনো পদার্থের 1 মোলকে পর্যাপ্ত অক্সিজেনের সম্পূর্ণ দহন করতে তাপশক্তির যে পরিবর্তন হয় তাকে দহন তাপ বলে। তো সেই অনুসারে আমরা এই সমীকরণটা দেখলাম, সেভাবেই আছে। তো এটার বিক্রিয়া তাপও যা, দহন তাপও তা, মিথেনের দহন তাপও তা। তাহলে আমি এক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইডের সংগঠন তাপ, দেখো এই যে বিক্রিয়াটা, আমি সংগঠন তাপ বলতে বুঝি যে কোনো পদার্থের 1 মোল তার উপাদান মৌল হতে উৎপন্ন করতে তাপ শক্তির যে পরিবর্তন হয় সেটা ওই পদার্থের সংগঠন তাপ। তাহলে এটাই কিন্তু কার্বন ডাইঅক্সাইডের সংগঠন তাপ। তো আমি এখানে এই মানটাই এখানে বসাতে পারবো। অনুরূপভাবে এই পানির ক্ষেত্রে দেখো, পানির 1 মোল তার উপাদান মৌল তৈরি হয়েছে, এই পরিমাণ তাপের পরিবর্তন হয়েছে, সুতরাং এটাই পানির সংগঠন তাপ, এটা বসাতে পারবো। এটার মান দেয়া আছে, এটা হলো একটা মৌলিক অবস্থা। মৌলিক অবস্থায় সংগঠন তাপের মান হলো 0। কেন 0? আমরা সংগঠন তাপের সংজ্ঞায় পড়ছি কোনো পদার্থের 1 মোল তার উপাদান মৌল হতে, তো এটা তার উপাদান মৌল হইতো, তো এটা থেকে তৈরি করতে তাপশক্তির পরিবর্তন হবে না, সেই জন্য সংগঠন তাপ হলো 0। তো আমরা এই মানগুলো বসিয়ে আমরা এই হিসাবটা করতে পারবো। এখন দেখো এই কোশ্চেনটাই হয়তোবা এখানে তুলনামূলক একটা বিশ্লেষণ আছে, কোনটা জ্বালানি হিসাবে ভালো, এটা ঘ নম্বরের কোশ্চেন থাকতে পারে। আবার ক্ষয়ে কোশ্চেন থাকতে পারে যে 5 গ্রাম কার্বনকে পোড়ালে কতটুকু তাপ উৎপন্ন হবে। এখন আমি এই সমীকরণটা দেখতে পাচ্ছি যে এখানে আছে এই বিক্রিয়াটা সমতাকৃত, এটা 1 মোল কার্বন মানে কি, মানে 12 গ্রাম কার্বন। তো 12 গ্রাম কার্বনকে পোড়ালে পাচ্ছি আমরা এই তাপ, সুতরাং 5 গ্রামকে পোড়ালে কতটুকু তাপ উৎপন্ন হবে, এভাবে কোশ্চেন থাকে। অথবা যদি এমন আসে যে ধরো 800 কিলোজুল শক্তি উৎপন্ন করার জন্য কতটুকু অক্সিজেন লাগবে,
দেখো এটা কিন্তু উদ্দীপকে আছে যে এত তাপ উৎপন্ন হওয়ার জন্য আমার অক্সিজেন লাগছে এতটুকু, সুতরাং 800 কিলোজুল শক্তি পাওয়ার জন্য কতটুকু অক্সিজেন লাগবে। তো এইগুলো মানে সহজ প্রশ্ন, কিন্তু আমার বুঝতে হবে। তারপরে ধরো প্রশমন তাপ। প্রশমন তাপের ক্ষেত্রে তোমরা জানো যে এখানে 3টা গুরুত্বপূর্ণ বিষয় আছে। একটা হলো তীব্র অ্যাসিড তীব্র ক্ষার, এর প্রশমন তাপ সর্বদাই ধ্রুব সংখ্যা। আবার তীব্র অ্যাসিড সবল ক্ষার, তীব্র অ্যাসিড দুর্বল ক্ষার, এর প্রশমন তাপের মান স্থির মানের চেয়ে কম। তো আবার যদি আমরা HF নেই, HF এর সাথে যে কোনো সবল ক্ষারের বিক্রিয়া প্রশমন তাপের মান আবার বেশি হয়। তো এই ব্যাখ্যাগুলো একটু ভালোভাবে শিখবে। দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষারের ক্ষেত্রে প্রশমন তাপের মান কমে যাওয়ার কারণ তোমরা জানো যে দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষার এটা দ্রবণে সম্পূর্ণ আয়নিত হয় না, আংশিক হয়। তো যেটুকু আয়নিত হয় তারা বিক্রিয়া করে, তার থেকে তাপ উৎপন্ন হয়। আর যে আয়নিত হলো না তাদেরকে আয়নিত করতে হয়। আয়নিত করার জন্য একটা অতিরিক্ত শক্তির দরকার, সেই শক্তিটা প্রশমন তাপ থেকে আসে, তাই এদের প্রশমন তাপের মানটা কমে যায়। আবার ধরো এইচএফের ক্ষেত্রে এরকম হয় কেন? এইচএফে আমরা এখানে দেখতে পাচ্ছি ফ্লোরিন। ফ্লোরিন হল সবচেয়ে তড়িৎ-ঋণাত্মক মৌল। সবচেয়ে তড়িৎ-ঋণাত্মক মৌল হওয়ায় এর সাথে পানির বন্ধনটা একটু বেশি শক্তিশালী হয়। অর্থাৎ এখান থেকে যে হাইড্রেশন এনথালপির মানটা অনেক বেড়ে যায়। ফলে প্রশমন তাপের সাথে এই অতিরিক্ত শক্তি যুক্ত হয়ে মোট শক্তিটা বেড়ে যায়, অর্থাৎ প্রশমন তাপের মানটা বেড়ে যায়। সেই জন্য এইচএফের ক্ষেত্রে তাপটা একটু বেশি পাই। তো এইরকম অনেক প্রশ্ন এখান থেকে আসতে পারে। আর এখান থেকে আরও কিছু ছোটো ছোটো প্রশ্ন আছে, যেমন ধরো পরমাণুকরণ তাপ, বন্ধন শক্তি, বন্ধন বিয়োজন শক্তি, এই সম্পর্কে তোমরা একটু আইডিয়া নেবে। তবে খেয়াল রাখবে এই ক্ষেত্রে কিন্তু প্রশ্নটা ভালোভাবে বুঝতে হবে, উদ্দীপক ভালোভাবে বুঝতে হবে, কী চেয়েছে এবং তোমার সেজন্য কী কী জানা দরকার সেগুলো যদি বুঝতে পারো তাহলে সঠিকভাবে উত্তর করতে পারবেন। এইগুলো 4র্থ অধ্যায়। তারপরে আসি আমরা 5ম অধ্যায়। 5ম অধ্যায় এখানে যদিও অধ্যায়টা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু অনেক সময় ছাত্ররা এটাকে গুরুত্ব একটু কম দেয়। আবার দেখা যাচ্ছে অ্যাডমিশন টেস্টে এখান থেকে অনেক ছোটো ছোটো কোশ্চেন আসে, সেই জন্য গুরুত্ব দেওয়াই উচিত। আবার বোর্ড পরীক্ষাও একটা সিকিউ থাকে এখান থেকে। তো 5ম অধ্যায়ের প্রথম দিকে যে কোশ্চেন সেটা হলো খাদ্য নিরাপত্তা। খাদ্য নিরাপত্তা বলতে কী বুঝো, বা খাদ্য নিরাপত্তার সাথে কোন বিষয়গুলো সম্পর্কিত। তারপরে আছে প্রিজারভেটিভস। সে সম্পর্কে ধারণা তোমার থাকতে হবে একটু। যেমন সেখানে প্রাকৃতিক আছে, কৃত্রিম আছে, এগুলো কোনটা কি, বা এই যে আমরা প্রাকৃতিক প্রিজারভেটিভস আমরা দৈনন্দিন জীবনে যেগুলো ব্যবহার করি সে সম্পর্কে একটা ধারণা হতে পারে, বা একটা উদাহরণে দিল সেটা ব্যাখ্যা করতে হতে পারে, সেটা তোমার চিন্তা করতে হবে। আর কৌটোজাতকরণের মূলনীতি। কৌটোজাতকরণের ক্ষেত্রে যেমন সবজি, ফল, দেশি ফল, মাছ, মাংস প্রায় একই রকম সবগুলোই, একটু হয়তো বা ভিন্ন ভিন্ন আছে, সেগুলো একটা পড়লেই অন্যগুলো একবার রিডিং পড়লে তুমি পারবে, একটু দেখে যাবে। তারপরে আছে এখান থেকে সাসপেনশন, কোয়াগুলেশন, কলায়েট, এমালশন, এটা একটু দেখবে। সংজ্ঞাগুলো বা তুলনামূলক একটা বিশ্লেষণ, ওই যে এর অণু বা আয়নের আকৃতির উপর বা আকারের উপর, এটা একটু দেখবে। তারপরে যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে থাকে, 19-এ শিখে আসছো এটা, টয়লেট ক্লিনার এবং গ্লাস ক্লিনার। টয়লেট ক্লিনার এবং গ্লাস ক্লিনারের মধ্যে একটা তুলনামূলক বিশ্লেষণ, যে গ্লাস ক্লিনারের ক্ষেত্রে আমরা কোন ধরনের যৌগ বা পদার্থ ব্যবহার করি, আবার টয়লেট ক্লিনারের ক্ষেত্রে কোনটা ব্যবহার করি, এর কারণ কি বা এর কৌশল কি, এটা অনেক সময় আসে। সর্বশেষ হলো ভিনেগার প্রস্তুতি, বা আমরা ভিনেগারের যে প্রিজারভেটিভস হিসাবে যে তার কৌশলটা, এটা প্রায় পরীক্ষায় দিয়ে থাকে, সুতরাং এটা খুব ভালোভাবে ধারণা নেবে। তো এই হলো 5ম অধ্যায়ের বিষয়সমূহ। তো আমরা রসায়ন প্রথম পত্রে মোটামুটি এই যে বিষয়গুলো বললাম সেগুলো তুমি একটু ভালোভাবে দেখবে। আবার আমি বলতে চাই যে তুমি সময়টা সম্পর্কে একটু সচেতন থাকবে। দেখো, তুমি আজকের হয়তোবা এই যে প্রোগ্রাম দেখতেছো, সেই প্রোগ্রামের পরে তুই যে সময়টুকু পাবে, আজকের তো বেশি সময় পাবে না। তো যে সময়টুকু পেলে তুমি আজকের হয়তো তুমি 2 ঘন্টা পড়তে পারবে, সেই 2 ঘন্টার সময় তুমি কি পড়বে সেটা আমি প্রথম দিকে ধারণা দিয়েছি, সেভাবে একটু চেষ্টা করো। আর
তারপরে কালকের যে সময়টুকু পাবে সেই সময়টুকু আমি যে প্রথমে বলেছি সেইভাবে তুমি একটু অনুসরণ করো। তারপরে রিভিশনের একটা টাইম রাখবে। রিভিশনের টাইমে তুমি দেখবে যে বিষয়গুলো তোমার হয়তো একটু আবছা আবছা মনে পড়তেছে না, সেইগুলো তুমি মনে করার চেষ্টা করবে। আরেকটা জিনিস, যে বিষয়গুলো তোমার কাছে একটু কঠিন মনে হয়, তুমি যখন একটু রেস্টে আসো তখন বা শুয়ে আসো তখন তুমি একটু মেমোরাইজ করো, দেখো বিষয়গুলো সম্পর্কে তোমার ধারণাটা সঠিক আছে কিনা, বা বইটা আরেকবার একটু দেখতে হতে পারে, দেখে নাও। আর মূল যে বিষয়টা সেটা হলো তুমি একটু উদ্দীপকগুলো একটু বেশি প্র্যাকটিস করো, উদ্দীপকগুলো নিয়ে একটু চিন্তা করো, নিজে নিজে চিন্তা করার চেষ্টা করো। অনেক সময় বিভিন্ন ধরনের উত্তরও তোমরা পাও, কিন্তু নিজে পারো কিনা সেইটা চেষ্টা করো। নিজে পারলে হয় কি, তোমার ব্রেনটা কিন্তু নতুন একটা কিছু পাইলে সেক্ষেত্রেও তুমি ওর উত্তরটা সঠিকভাবে লিখতে পারবে। সেজন্য নিজে নিজে করার চেষ্টা করো। আর মূল যে বিষয়টা সেটা হলো বেশি রাত জাগা যাবে না, কোনোভাবেই না। এবং খাবারের প্রতি যত্নশীল হতে হবে। যে খাবারগুলো খেলে তোমার শরীরটা একটু সুস্থ থাকে সেই ধরনের খাবার তুমি পছন্দ করবে পরীক্ষার সময়। আর রাত্রে বেশি জাগবে না, একদম মানে 12টার মধ্যেই ঘুমিয়ে পড়ার চেষ্টা করবে। এবং খুব সকালে ওঠার চেষ্টা করো। সকালেও পড়াশোনার মধ্যে কিন্তু সকালে মানুষের ব্রেন খুব স্থির থাকে, সেজন্য খুব অল্প সময়ে বেশি পড়া বা বোঝাটা সহজ হয়, বুঝতে পারা একটু সহজ হয়। তো সেদিকে খেয়াল রাখো। আর পরীক্ষার পূর্বের রাত্রে কোনোভাবেই বেশি রাত জাগবে না, কিন্তু এটা খেয়াল রেখো। আর পরীক্ষার হলে তোমার যে প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো দেখো, তোমার যে ট্রান্সপারেন্ট যে ফাইল তাতে আছে কিনা সেটা চেক করবে। পরীক্ষা হলে যাবে এবং পরীক্ষার খাতা ঠিকমতো ফিল আপ করবে, কোশ্চেনটা পাবে। কোশ্চেনটা পেয়ে কোশ্চেনগুলো একটু ভালো করে পড়ো, পড়ে এগুলো যেগুলো তোমার কাছে মনে হয় তুমি সহজে পারো, ভালো পারো, সেই প্রশ্নগুলো সিলেক্ট করো। প্রয়োজনটা অর্ডার দিতে পারো, সেই অর্ডার অনুসারে যে কোনটার পর কোনটা উত্তর করবে দিয়ে তারপর লেখা শুরু করো। এবং শেষে অবশ্যই রিভিশন দিবে। চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। সৃজনশীল পদ্ধতির মূল হলেও কিন্তু তোমার চিন্তা করতে হবে বেশি, লিখতে হবে কম, সেটাই কিন্তু যাচাই করতে হবে। তো এই হলো আমাদের আজকে রসায়ন প্রথম পত্রের বিষয়সমূহ ছিল। আশা করি তোমাদের একটা চমৎকার পরীক্ষা হবে। চিন্তিত হবেই না কোনোভাবে, ভিতরে কনফিডেন্স বাড়াও, নিজের এটা বাড়াও, মনোবলটা বাড়াও, তাহলে একটা ভালো পরীক্ষা হবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর ভালো পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। সবাইকে ধন্যবাদ।